হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এর আগে আমরা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আলোচনা করেছি। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের প্লেলিস্ট থেকে। তো তার আগে তোমরা যারা এই চ্যানেলের প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই ভিডিওতে 1 থেকে 31টি প্রশ্ন তো আলোচনা করেছি। তৃতীয় অধ্যায় থেকে এগুলোর মধ্যে সব কমন পড়ে যাবে। এখানে আমাদের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সবগুলোই দেওয়া আছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 1. সামন্ততন্ত্র কী? উত্তর, খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে একরকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল, একে সামন্ততন্ত্র বলে। 2. সামন্ত সমাজের কাঠামো কেমন ছিল? উত্তর হচ্ছে ত্রিভুজের মতো। এটা একটু আমরা দেখে নেই কীভাবে ছিল। তো সামন্ততন্ত্রের কাঠামোটা এইরকম ত্রিভুজের মতো ছিল। এরকম ত্রিভুজের মতো ছিল। কালারটা একটু চেঞ্জ করি। তো সবার উপরে ছিল যাজক, তারপরে ছিল অভিজাতরা, তারপরে যে ছিল সেটা হচ্ছে অভিজাতরা, আর সবার নিচে ছিল সাধারণ মানুষ, কৃষিজীবী, শ্রমিক, এগুলো মানুষ। তাহলে সবার উপরে ছিল, এই জায়গায় ছিল যাজক, তাহলে এই জায়গায় ছিল যাজক, এই জায়গায় ছিল অভিজাত শ্রেণী, এই জায়গায় ছিল কৃষক শ্রেণী, কৃষক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ প্রভৃতি। তারপরে উচ্চ রাজকর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে পারিশ্রমিক কী দেওয়া হতো? উত্তর হচ্ছে জমি। 4. তাঞ্জোরের মন্দির বা গঙ্গাইকোন্ডচোল পুরমে মন্দির কোন রাজা নির্মাণ করেন? উত্তর হচ্ছে তাঞ্জোরের মন্দির চোল রাজা রাজরাজ চোল নির্মাণ করেন, এবং গঙ্গাইকোন্ডচোল পুরমের মন্দির চোল রাজা রাজেন্দ্র চোল। তারপরে উর কাদের বলা হয়? উত্তর, চোল রাজ্যে কৃষকদের বস্তিকে ঘিরে ওঠা গ্রামকে শাসন করতেন গ্রাম পরিষদ, এরাই উর নামে পরিচিত। 6. নাড়ু কাদের বলা হয়? উত্তর, চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে নাড়ু গড়ে উঠেছিল। 7. শ্রেষ্ঠী ও চেট্টি কাদের বলা হতো? উত্তর, শ্রেষ্ঠী বলা হতো বণিকদের, এবং চেট্টি বলা হতো দক্ষিণ ভারতের এক বণিক সম্প্রদায়কে। তারপরে 8. পাল ও সেন যুগের রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের কত অংশ কর নিতেন? এখানে করে না হবে, কর হবে, 6/1 ভাগ। তারপরে 9. পাল আমলে শিল্পীদের সংঘবদ্ধ গোষ্ঠীকে কি বলা হতো? উত্তর হচ্ছে নিগম। 10. চোল রাজ্যের বিখ্যাত ধাতু কী ছিল? উত্তর হচ্ছে ব্রোঞ্জ। 11. পালরা কোন ধর্মের অনুরাগী ছিলেন? উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্মের। 12. চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে পাল যুগের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চক্রপাণি দত্ত। তারপরে 13. কার শাসনকালে কবি সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য লিখেছিলেন? উত্তর হচ্ছে পাল রাজা মদন পালের শাসনকালে। চর্যাপদ কি? উত্তর, চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। 15. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? উত্তর, চর্যাপদ। 16. চর্যাপদকে কোথা থেকে উদ্ধার করেন? উত্তর, হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করেন। 17. পাল যুগে উল্লেখযোগ্য কয়েকটি বৌদ্ধবিহারের নাম লেখো। উত্তর, নালন্দা, বিক্রমশিলা, সোমপুরী, বিক্রমপুরী প্রভৃতি। 18. নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে তৈরি হয়েছিল? উত্তর, গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে। তারপরে 19. কার আমলে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা হয়? উত্তর, পাল রাজা ধর্মপাল। 20. অতীশ দীপঙ্কর কে ছিলেন? উত্তর, বিক্রমশীল মহাবিহারের অন্যতম একজন মহাচার্য। 21.
গীত গোবিন্দম কার লেখা? উত্তর লক্ষণ সেনের সভাকবি জয়দেব। 22 প্রবন্ধ কাব্য কার লেখা? উত্তর লক্ষণ সেনের আর এক সভাকবি ধৈ। তারপরে 23 পঞ্চরত্ন কারা ছিল? উত্তর লক্ষণ সেনের রাজসভায় জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। 24 সদুক্তি করণামৃত গ্রন্থটি কার লেখা? উত্তর কবি শ্রীধর দাস। 25 বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব বইটি কে লিখেছেন? উত্তর লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুত। 26 সেন যুগে দিন উল্লেখযোগ্য ব্যক্তির নাম লেখো। উত্তর অভিধান প্রণেতা সর্বানন্দ, গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস। তারপরে দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির লেখককে? উত্তর হচ্ছেন বল্লাল সেন, সেন বংশের রাজা। তারপরে 28 নালন্দা বিশ্ববিদ্যালয় টিকা লেখো। উত্তর প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে নালন্দা বৌদ্ধবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। সুদূর তিব্বত, চীন, কোরিয়া ও মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে পড়তে আসত। নালন্দার সমৃদ্ধ যুগে 10,000 জন আবাসিক ভিক্ষু এখানে থাকত। তার মধ্যে 1500 জন ছিল শিক্ষক এবং 8,500 জন ছিল ছাত্র। এই বিশ্ববিদ্যালয় বৌদ্ধ দর্শন, ব্যাকরণ, নীতিশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, গণিত, ইতিহাস, ভূগোল, রসায়ন, পদার্থবিদ্যা প্রভৃতি বিষয় শিক্ষাদান করা হতো। বাঙালি পণ্ডিত শীলভদ্র ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। তুর্কি আক্রমণের ফলে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল। তারপরে 19 বিক্রমশীল মহাবিহার টিকা লেখো। প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নালন্দার পরেই বিক্রমশীল মহাবিহারের নাম উল্লেখযোগ্য। পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় 8ম শতকে মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয় পড়ানো হতো। সর্বোচ্চ 3,000 ছাত্র এখানে বিনা পয়সায় পড়তো। সরি, এটা অতি দীপঙ্কর হবে না, অতীশ দীপঙ্কর হবে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। অতীশ দীপঙ্কর ছিলেন এই বিহারের অধ্যক্ষ। রোদের শতকে, এটা রোদে হবে না, ত্রয়োদশ শতকে হবে। তুর্কি আক্রমণে এই বিহারটিও ধ্বংস হয়েছিল। এখানে একটু মাঝে মাঝে মিস্টেক হয়েছে, তোমরা একটু ঠিক করে নিও। 30 অতীশ দীপঙ্কর টিকা লেখো। অতীশ দীপঙ্কর ছিলেন একজন পাল যুগের বিখ্যাত পণ্ডিত, বৌদ্ধ ভিক্ষুক এবং তিনি বৌদ্ধ ধর্ম প্রচারক। তিনি ব্রাহ্মণ মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটে নামে পরিচিত। অদন্তপুরী বিহারের আচার্যশীল রক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত। তিনি সম্ভবত বিক্রমশীল, অদন্তপুরী ও সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। 31 এবং লাস্ট প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। উত্তর বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী রাজা। তার রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কবি জয়দেব। সংস্কৃত গ্রন্থ গীত গোবিন্দমের রচয়িতা লক্ষণ সেনের সভাকবি জয়দেব। ধৈ, তার রাজসভায় অপর এক কবি ধৈ তার প্রবন্ধ কাব্য রচনা করেছিলেন। পঞ্চরত্ন, জয়দেব, ধৈ সহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর, শরণ লক্ষণ সেনের সভায় অলঙ্কৃত হয়েছেন। এছাড়াও লক্ষণ সেনের মন্ত্রী, এখানে হলুদ হবে না, সরি মিস্টেক হয়ে গেছে, এখানে হলায়ুত হবে, হল এখানে লা অন্তস্থি করে উ আর দ, হলায়ুত রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বৈদিক নিয়মের গ্রন্থ। তাহলে এখানে ওই হলায়ুতটা কিন্তু তোমরা একটু ঠিক করে নেব। তো আজকে এখানেই শেষ করা হলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।